আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাস্টার স্বামী গল্পের সিজন 2 নিয়ে চলে আসলাম। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নাওরা মামুনি, কোথায় তুমি? এদিকে আসো মা। নাওরা মাত্রই তার রুমে বই নিয়ে বসেছে, তখনই নিচে থেকে রাশিদুল খানের ডাক শুনে নাওরা দৌড়ে বেরিয়ে আসে। দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরে না। আগে তো সে এই বাড়িতে মেয়ের মতো থাকলেও এখন তো বাড়ির বউ সে, তাই তাকে ভদ্র থাকতে হবে। নাওরা হাসি মুখে বলে, কেমন আছেন আব্বু? আলহামদুলিল্লাহ ভালো মা, তুমি ভালো তো? নাপশানটা কোনো সমস্যা করেনি তো? আর না আব্বু, সব ঠিকঠাক। আপনার তো অনেকটা পরিশ্রম হয়েছে, রুমে গিয়ে রেস্ট করুন এখন। তুমি বসো মা, তোমাকে একটা জিনিস দেওয়ার জন্যই ডেকেছি। এটার জন্যই এই 2 দিন দৌড়াদৌড়ি করতে হলো। বলেই একটা ফাইল বের করে নাওরার সামনে দেয়। তারপর বলেন, তোমার বাবার সম্পত্তির ফাইল। আমাদের কোম্পানিতে যতটুকু অংশ তোমার বাবার ছিল সেটুকু এখন অফিসিয়ালি তোমার নামে করা হয়েছে। তোমার বাবার সম্পূর্ণ সম্পত্তির উত্তরাধিকারী এখন তুমি। নাওরা মুনতাহা, আব্বু এসবের দরকার ছিল না তো? আমি তো এভাবেই ঠিক ছিলাম। আমার কোনো সম্পত্তির দরকার নেই, এসব বলতে নেই মা। এইটুকু তোমার অধিকার, আর আমি চাই না ভবিষ্যতে এই নিয়ে কোনো ঝামেলা বাঁধুক। তাই তোমার অংশ আগেই তোমার নামে করে দিলাম। এইটুকু একান্তই তোমার। চাইলে পড়াশোনা শেষ করে নিজেই ব্যবসায় জয়েন করতে পারো, নয়তো আমরা সেটুকু সামলে নিলেও মালিকানা তোমারই থাকবে। যখন ইচ্ছে তুমি জয়েন করতে পারবে। নাওরা ফাইলটা বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। তার বাবার সম্পত্তি কথাটা শুনলেই গলার কাছে কেমন দলা পাকিয়ে যায়। রাশিদুল খান মৃদু গলায় বলেন, তোমার বাবা বেঁচে থাকলে তোমায় এতটা বিপদে পড়তে হতো না জানি, তবুও আমি চেষ্টা করেছি বন্ধুর হয়ে বন্ধুর মেয়েকে নিজের মেয়ের মতো দেখতে। কতটা সফল তা জানি না, তবে আজ তোমার জিনিস তোমায় ফেরত দিতে পেরে আমি মন থেকে শান্তি পাচ্ছি। আমি খুব খুশি আব্বু। না, এই ফাইলটা পেয়ে না, বরং আপনাদের মতো একটা সুন্দর পরিবার পেয়ে আমি ভাগ্যবতী। তুমি এবাড়ির বউ নও নাওরা, এবাড়ির মেয়ে। তাই নিজের অধিকারের জন্য কখনো ছোট হয়েও না। আর একদিন সময় করে নিজের কেবিনটা ঘুরে এসো যেন। না বাবা, আপনি আমায় মালিকানা দিয়েছেন তাতেই খুশি আমি, তবে এসবের কিছুতেই আমি হাত লাগাতে চাই না। আপনারা এত বছর ধরে সব সামলে এসেছেন, ভবিষ্যতেও সামলে নিবেন। আমি শুধু এই সংসারে একজন সদস্য হিসেবে বাকি জীবনটুকু পার করে দিতে চাই। এটা কোন ধরনের কথা? পড়াশোনা করাচ্ছি ঘরে বসিয়ে রাখার জন্য নাকি? কাজ করবি তুই, তোর কাজের জায়গায় হাত লাগাবি, ঘরে বসে থাকা যাবে না। মাহমুদা বেগমের কথায় নাওরা বলে, অনেক তো করলাম, আর কত পড়াশোনা করব? এইটুকুই যথেষ্ট না? এমন সময় সেখানে নাফসানের প্রবেশ ঘটে। নাওরার শেষ কথাটুকু শুনে বলে, পড়া চোর একটা, পড়া থেকে বাঁচতে ক্লাস বাঙ্ক দেয়। এখন বলছে অনেক নাকি পড়াশোনা সেরে ফেলেছে। ক্লাস বাঙ্ক মানে? নাওরা তুই ক্লাস বাঙ্ক দিস? না মানে আম্মু, ওই আসলে বুঝেছি, শাসন কম হয়ে গিয়েছে তোর। ভাবছিস বাড়ির বউ করেছি বলে আর শাসন করব না? বরং এখন শাসন দ্বিগুণ হয়ে গেছে। মাহমুদা বেগম আরো কিছু বলতে নিবেন, তখনই রাশিদুল খান বলেন, থামো মাহমুদা, রুমে আসো, তোমার সাথে দরকারি কথা আছে। মাহমুদা বেগম থেমে গিয়ে স্বামীর সাথে চলে যান। নাওরা বিষাদ মুখে নাফসানের দিকে এগিয়ে গিয়ে বলে, দেখলেন বাবা কি সুন্দর মাকে ডেকে নিয়ে চলে গেল। আপনিও তো একটু পারেন বাবার কাছ থেকে কিছু শিখতে। প্রয়োজন নেই আমার, আমি নিজের কাজ নিজে করতে পারি, কারো সাহায্যের দরকার নেই আমার। মনে থাকবে তো? কোনো প্রয়োজনে ডাকবেন না তো আমায়? আজব, তোমায় কেন ডাকতে যাব? তাছাড়া আমার রুমে আমার সব জিনিস আমি নিজেই গুছিয়ে রাখি, কারো সাহায্যের প্রয়োজন নেই আমার। নাওরা রেগে গাল ফোলায়, মনে মনে কিছু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই নাফসান বেটাকে তো শিক্ষা দিতেই হবে। নাওরা তার সব জিনিস নিয়ে নাফসানের রুমে উঠলেও রাতে বই নিয়ে নিজের রুমে বসেছিল। তারপর পড়তে পড়তে সেখানেই ঘুমিয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠেই আগে নাফসানের রুমের সামনে যায়, গিয়ে দেখে নাফসান রুমে নেই। সম্ভবত বাহিরে জগিং এ গিয়েছে। বেটা তো ফিগার মেইনটেনের জন্য কত কসরত করে, এত করে লাভ কি? সেই তো নাওরা ছাড়া আর কাউকে লাইনে পাবে না। আর নাফসান এসব কসরত করে বডি না বানিয়ে যদি পেট উঁচু বেটাও হতো, তবুও সেই নাওরাই হতো। আর কারো ভাগ্য এই গোমরামুখ নাফসান খান নেই। নাওরা এসব ভাবতে ভাবতে নাফসানের রুমে ঢোকে। তারপর কাবার্ড হাতিয়ে সব কাপড় চোপড় এলোমেলো করে ফেলে রাখে। শার্টের জায়গায় প্যান্ট, প্যান্টের জায়গায় শার্ট, সব এলোমেলো করে। তারপর সব হাতিয়ে নাফসানের ওয়ালেট আর ঘড়িটা নিজের সাথে নেয়। তাড়াতাড়ি করে নিজের রুমে এসে দরজা চাপিয়ে বিছানায় শুয়ে পড়ে। সাথে করে আনা নাফসানের ওয়ালেট আর ঘড়িটা বালিশের নিচে রেখে আবারও ঘুম দেয়। নাফসান এসে চিল্লাচিল্লি করুক গিয়ে, নাওরার কি তাতে? সে তো বলেছেই তার কোনো কাজে নাওরার হেল্প লাগবে না। তো
নিজের জিনিস নিজেই খুঁজে নিক। নাফসান জগিং করে রুমে এসে তোয়ালে নিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার শেষে কোমরে তোয়ালে জড়িয়ে কাবার্ডের সামনে যায় ড্রেসের জন্য। কাবার্ড খুলতেই কাবার্ডের এমন অবস্থা দেখে তার বুঝতে বাকি থাকে না কাজটা কার। সে অতি কষ্টে নিজেকে সামলে এলোমেলো কাপড়ের ভাঁজ হতে প্রয়োজনীয় ড্রেস খুঁজে নেয়। নাফসান সবসময় সম্পূর্ণ তৈরি হয়ে পড়ে ব্রেকফাস্টের জন্য বেরোয়। আজও স্বভাববশত সম্পূর্ণ তৈরি হতে গিয়ে যখন হাতঘড়ি আর ওয়ালেট খুঁজে না পায় তখন তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও না পেয়ে ডাকে রুম থেকেই চিল্লিয়ে নাওরাকে ডাকতে থাকে। তার ডাক পরিবারের বাকি সবার মাঝে পৌঁছালেও নাওরার কান পর্যন্ত পৌঁছয় না, কারণ নাওরা তো ততক্ষণে পুনরায় ঘুমে বিভোর হয়ে আছে। নাফসানের চিৎকারে মাহমুদা বেগম দৌড়ে আসেন। এসেই ছেলের চিৎকারের কারণ জিজ্ঞাসা করলে নাফসান সব বলে। সব শুনে তিনি বলেন, এটা কেমন কথা বললি? নাওরা কেন সরাবে তোর জিনিস? আর নাওরা কোথায়? ওর তো তোর রুমেই থাকার কথা ছিল। আম্মু এসব বাদ দাও, ওকে ডাকো প্লিজ, আমার হাতে বেশি সময় নেই, আমাকে ভার্সিটির জন্য বের হতে হবে। মাহমুদা বেগম বিপাকে পড়ে যায়। অন্যদিকে তিনি সবার জন্য খাবার বেড়ে এসেছেন, সেখানেও যেতে হবে ওনাকে। এখন ছেলের কাজ করবে নাকি বাকি সবার সেবা করবে? তখনই রাশিদুল খানের ডাকে তিনি তাড়াহুড়ো করে নিজেদের রুমে চলে যায়। দুই বাপ বেটা একই হয়েছে, নিজের কিছু না পেলে বউদের উপর চোটপাট করবে। যাওয়ার আগে বলে যান, তোর বউ তুই সামলা গিয়ে, আমার অনেক কাজ আছে, তোদের এসব রঙে ঢঙে আমাকে ডাকবি না। আর মায়ের থেকে সাহায্য না পেয়ে এবার বাধ্য হয়ে নাফসান নিজেই উঠে পড়ে নাওরার রুমে যাওয়ার উদ্দেশ্যে। নাওরার রুমের সামনে গিয়ে কোনো ভাবনা চিন্তা ছাড়াই হুট করে দরজা খুলে ফেলে। রুমে ঢুকে দেখে নাওরা বিছানায় আরাম করে ঘুমাচ্ছে। নাওরার এমন ঘুম নাফসানের সহ্য হলো না। সে দ্রুত গিয়ে বিছানার সামনে দাঁড়িয়ে পাশ থেকে পানির গ্লাস হাতে নেয়। তারপর কোনো কথা ছাড়াই অল্প পানি নাওরার মুখের উপর ঢেলে দেয়। আচমকা পানির ছোঁয়া পেয়ে নাওরা হকচকিয়ে লাফিয়ে ওঠে। ঘুম ছাড়তেই সামনে দাঁড়ানো নাফসানকে দেখে অবাক হয়। তারপর মৃদু চিল্লিয়ে বলে, এটা কোন ধরনের মজা স্যার? তোমার মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করছি? তো মুখে পানি ঢাললেন কেন? আমার ওয়ালেট হাতঘড়ি কোথায়? আমি কিভাবে জানবো? আমাকে কেন জিজ্ঞেস করছেন? নাওরা নাফসানের গম্ভীর কণ্ঠ শুনে নাওরা থামে। তারপর আর চোখে তাকিয়ে বলে, আপনার সব জিনিস না নিজেই গুছিয়ে রাখেন, তবে এখন কেন আমার কাছে এসেছেন? ইচ্ছে করে এসব করেছো তাই না? নাওরা কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। নাফসান তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর তার চোখ পড়ে নাওরার বালিশের নিচে। সেখান থেকে তার হাতঘড়ি উঁকে দিচ্ছে। নাফসান আর সময় না বাড়িয়ে সেদিকে হাত বাড়ায়। বালিশের নিচ থেকে হাতঘড়ি আর ওয়ালেট হাতে রাখতেই নাওরা খপ করে তার হাত ধরে ফেলে। নাফসান ব্রুকুচকে তার দিকে তাকালে নাওরা বলে, কয়েকটা নোট লাগবে, কিছু জিনিস কেনার আছে। নাফসান তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, তো আমাকে বলছো কেন? আমার স্বামীকে বলছি আমি, দিয়ে যান। নাওরাকে একটু অনুনয় করতে দেখে নাফসান কথা না বাড়িয়ে ওয়ালেট থেকে কয়েকটা নোট নাওরার দিকে বাড়িয়ে দেয়। নাওরা টাকা হাতে নিয়ে মিচকে হাসি দিয়ে বলে, কোনো বাড়াবাড়ি করলেন না যে? তার মানে মেনে নিয়েছেন আমাকে বউ হিসেবে? নাফসান এক পলক তার দিকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে রুম থেকে চলে যায়। নাওরা শুধু মুচকি হাসি দেয়। তারপর ভাবতে থাকে টাকাগুলো দিয়ে কি করবে। আদতে সে পরীক্ষা করলো নাফসান থেকে কতটা স্বাভাবিকভাবে নিয়েছে, নয়তো এখন তো তার টাকার কোনো প্রয়োজনই ছিল না। ডিপার্টমেন্টের করিডোরে পৌঁছতেই লামিয়া নাওরার পথ আটকে দাঁড়ায়। নাওরা তাকে দেখে পাশ কাটিয়ে চলে আসতে নিলেই পেছন থেকে লামিয়া বলে ওঠে, তোমায় ভালো মেয়ে ভেবেছিলাম নাওরা, অথচ তুমি কিনা নিজের প্রমোশনের জন্য স্যারের সাথে নিজের নাম ছড়িয়েছ। লজ্জা করলো না এসব করতে? নাওরা লামিয়ার দিকে ফিরে বলে, লামিয়া, যেটা জানো না সেটা নিয়ে কথা না বাড়ানোই ভালো, অন্তত এতে নিজের সম্মানটা বজায় থাকবে। তুমি আমার সম্মানের কথা বলছো, যেখানে তোমার নিজেরই কোনো সম্মান নেই। আমার কি আছে আর কি নেই সেটা নিয়ে আমাকেই ভাবতে দাও। আপাতত নিজের চরকায় তেল দাও লামিয়া, জং ধরে গেল যে। নাওরা সোজা নিজের ক্লাসে চলে আসে। পেছনে রেখে আসে অপমান বোধ করা লামিয়াকে। ক্লাসে এসে শুনতে পারে তাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরে নিয়ে যাবে। তা শুনে নাওরা খুশি হয়ে যায়। অনেকদিন পর আবার ট্যুরে যাওয়া হবে। গত বছর অসুস্থতার জন্য সে ট্যুর মিস করেছিল। যদিও নাফসান তখন কিভাবে যেন মার্কের বিষয়টা হ্যান্ডেল করেছিল। তবে এইবার তো সে সুস্থ, এইবার সে কোনো মতে ট্যুর মিস দিবে না। তাছাড়া গতবার নাকি লামিয়া কিসব কি করতে চেয়েছিল, নাফসানের কাছাকাছি থাকার চেষ্টা করেছিল। এসব সে রূপার কাছ থেকে শুনেছে। গতবার না হয় নাফসান শুধুমাত্র তার বাবার বন্ধুর ছেলে ছিল, কিন্তু এখন তো তার হাজবেন্ডকে এখন প্রোটেক্ট করা তো তারই কর্তব্য। রূপা আসতেই নাওরা রূপাকে বলে সে এবার ট্যুরে যাবে। এটা শুনে রূপা খুশি হয়ে যায়। গতবার তো রূপা একা গিয়েছিল নাওরাকে ছাড়া, তার একটুও ভালো লাগেনি। তবে এবার অনেক মজা হবে। তারা দুই বান্ধবী বসে প্ল্যান করতে থাকে কিভাবে তারা কি করবে সেসব নিয়ে। টিচার আসতেই দুজন কথা থামিয়ে ফেলে।
তবে টিচার পড়া ধরা শুরু করলে নাওরা এলোমেলো দৃষ্টি ফেলা শুরু করে। যেভাবেই হোক স্যারের সাথে দৃষ্টি মেলানো যাবে না, তাহলেই স্যার পড়া ধরে বসবে। তবে শেষ পর্যন্ত নাওরার প্ল্যান কাজে দেয় না। স্যার তাকে দেখেই দাঁড়াতে বলে। তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হলে সে উত্তর দিতে পারে না। ফলস্বরূপ তাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে। যদিও টিচার এমন রাগ করতেন না যে তাকে ক্লাস থেকে বের করে দিবে। মূলত এখানে পেছন থেকে লামিয়া কলকাঠি নেড়েছে। লামিয়া স্যারকে স্মরণ করিয়ে দিয়েছে নাওরা কোনোদিনই পড়া শিখে আসে না, উল্টে ওনার ক্লাসও তেমন করেনি। আবার পেছনে নাকি স্যারের নামে উল্টোপাল্টা কথাও বলে। লামিয়ার এমন মিথ্যা অভিযোগে নাওরা অবাক হয়ে তাকায়। সে পড়া শিখে না, পড়াশোনা করতে চায় না, এসব সত্যি। তবে সে এখনো কোনো শিক্ষককে অসম্মান করেনি। নিজের নামে এমন মিথ্যে অভিযোগে নাওরার মন খারাপ হয়ে যায়। সে নিজেকে ডিফেন্ড করতে কিছু বলতে নিচ্ছিল, তবে স্যার তার কথা না শুনেই তাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে। তাই নাওরা মন খারাপ করে মুখ ফুলিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ক্লাস থেকে বেরোতেই করিডোরে সে নাফসানের মুখোমুখি হয়ে যায়। নাফসান এমন ক্লাস টাইমে নাওরাকে ব্যাগ হাতে বেরিয়ে যেতে দেখে ভ্রু কুচকায়। নাওরা কিছু না বলে তাকে অতিক্রম করে যেতে নিলে নাফসান তাকে আটকায়। তারপর নিচু স্বরে বলে, আমার কেবিনে গিয়ে বসো, আমি আসছি একটু পর। নাওরা কোনো উত্তর না দিয়ে সোজা সামনের দিকে রওনা দেয়। নাওরাকে তার কেবিনের দিকেই যেতে দেখে নাফসান উল্টে ফুঁড়ে ক্লাসরুমের দিকে যায়। মূলত সে আসছিল তাদের ক্লাসে ট্যুরের অ্যানাউন্সমেন্ট করতে। এই ট্যুরের অনেকটাই নাফসানকে দায়িত্ব নিতে হচ্ছে, তাই সব দিক যেন ঠিকঠাক থাকে সেটাই সে খেয়াল রাখছে। নাফসান নিজেও কেবিনে ফিরে দেখে নাওরা চেয়ারে বসে তার ডেস্কে মাথা রেখে শুয়ে আছে। নাফসান গিয়ে নাওরার মুখোমুখি ডেস্কের অপর পাশের চেয়ারে বসে। তাদের ভার্সিটিটা বেসরকারি ভার্সিটি, তাই এখানে শিক্ষকদের জন্য আলাদা কেবিন বরাদ্দ রয়েছে। নাফসান বসে কোনো শব্দ ছাড়া নিজের কাজ করতে থাকে। নাওরাকে ঘুমন্ত দেখে আর ডাকেনি সে। তবে পরবর্তী ক্লাসটা তারই, আর আগের ক্লাসের সময় এখনই শেষ হয়ে যাবে। তাই নাফসান নাওরাকে মৃদু স্বরে ডাকে। তবে নাওরার হেলদোল না পেয়ে গায়ে টাচ করে মৃদু ধাক্কা দিতেই নাওরা হুড়মুড়িয়ে উঠে পড়ে। চারপাশে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে সামনে বসা নাফসানকে বলে, আমি এখানে ঘুমিয়ে গিয়েছিলাম? তাই তো মনে হচ্ছে। ডাকেননি কেন আমায়? তোমার আচাইরা বকবকানি শোনার থেকে তোমার মুখ বন্ধ রাখাই ভালো। তবে কেবিনে আসতে বলেছেন কেন? ক্লাস টাইমে ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছো কেন? বের করে দিয়েছে আমায়। কেন? কি করেছো তুমি? আগের ক্লাস মিস দিয়েছিলাম, আর পাশাপাশি মিথ্যে অভিযোগ উঠেছে আমার নামে। কি অভিযোগ? শুনেই বা কি করবেন? আমাকে তো সাহায্য করবেন না। আফটার অল আপনি তো আমায় পছন্দই করেন না। তোমার এসব ফালতু কথাই আমার পছন্দ না। একটা সাধারণ প্রশ্ন করেছি, উত্তরটাও সাধারণভাবে দিতে পারতে, তা না করে উল্টে ফালতু বকবকানি শুরু করছো। আমাকে আপনার একটুও পছন্দ না, তাই না স্যার? কোনো সন্দেহ আছে এতে? কেমন মেয়ে পছন্দ আপনার? কি ধরনের বলেন? শান্তশিষ্ট ভদ্র সংসারী মেয়ে? তবে না হয় আমি আপনার জন্য নিজেকে চেঞ্জ করে নিব, কারণ আমার থেকে তো আপনার নিস্তার নেই। তার থেকে ভালো নিজেকেই চেঞ্জ করা। নাফসান কিছু না বলে নাওরার দিকে তাকিয়ে থাকে। নাওরা একটু এগিয়ে ফিসফিসিয়ে বলে, এখন থেকে এক নতুন নাওরাকে দেখবেন আপনি, আপনার পছন্দসই নাওরা। সেই নাওরাকে একটু ভালোবাসিয়েন তবে।